উপদেষ্টা রেজওয়ানা হাসানের একটি বক্তব্য বা সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা দেখলাম জামাতে ইসলাম দাবি করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। আর এই লক্ষ্যে জামাত ইসলাম আবার রাজসাক্ষী হিসাবে মানছে সেই উপদেষ্টা রেজওয়ানা হাসানকে। এবং জামাতে ইসলামের পক্ষ থেকে তারা বিক্ষোভের ডাক দিয়েছে এই উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং উপদেষ্টা খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আমরা দেখার চেষ্টা করি যে রেজওয়ানা হাসান তার সেই বক্তব্য বা সাক্ষাৎকারে কি বলেছিলেন, তার জিস্ট অংশ। তিনি বলেছেন যে যেই গোষ্ঠীটি উগ্রবাদ ছড়াচ্ছে, একটা গোষ্ঠী বা তারা মৌলবাদ ছড়াচ্ছে, নারীদের অধিকারে বিশ্বাস করে না, নারীদের অধিকারকে বুঝিয়ে দিতে চায় না, এক কথায় নারী বিদ্বেষী, এই গোষ্ঠীটা বা এরা যাতে এই রাষ্ট্রের মেইন স্ট্রিমে আসতে না পারে এবং আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। দুটো বক্তব্য। একটা হলো তারা যাতে মেইন স্ট্রিমে আসতে না পারে এবং কিছু ক্রাইটেরিয়া বলেছে এই গ্রুপটার। আরেকটা হলো আমরা তাদেরকে ক্ষমতা মানে রাষ্ট্রের মেইন স্ট্রিমে বা ক্ষমতায় যাই বলি না কেন, তাদেরকে আমরা আসতে দেইনি। সাংবাদিক তাকে পরে প্রশ্ন করেছিল যে এমন একটা দল তো বর্তমান বিরোধী দলের মধ্যেও আছে। এই ছিল বক্তব্যের জিস্ট অংশ। তো এখান থেকে জামাতে ইসলাম পিক করে নিয়েছে যে আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেইনি বা মেইন স্ট্রিমে রাষ্ট্রের আসতে দেইনি। তার মানে এটা জামাতকে বোঝানো হয়েছে জামাত আসলে জিতেছিল, তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে। কিন্তু আমার কথা হলো জামাত এই অংশটা পিক করে তাদের মধ্যে ধরে নিবে, তাদের সম্পর্কে ধরে নিবে, তাহলে তো বক্তব্যের আগের অংশটাও তাদেরকে নিতে হবে। আগের অংশে কিছু ক্রাইটেরিয়া ছিল। এক হইল উগ্রবাদ, 2 মৌলবাদ, 3 নারী বিদ্বেষী। তাহলে জামাতে ইসলাম কি এই 3টা ক্রাইটেরিয়া মেনে নিয়েছে? জামাতে ইসলাম কি মেনে নিয়েছে তারা মৌলবাদ? জামাত ইসলাম উইলিংলি মেনে নিয়েছে তারা উগ্রবাদ? জামাত ইসলাম মেনে নিয়েছে তারা নারী বিদ্বেষী, নারীদের অধিকারে তারা বিশ্বাস করে না? যদি ওই অংশ মেনে না নেয় তাহলে শুধু এই অংশ ধরে তো তারা অভিযোগ তুলতে পারে না। পরবর্তীতে রেজওয়ানা হাসান উপদেষ্টা তাকে ক্লারিফাই করতে দেখেছি। তিনি বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলকে মিন করে কথা বলিনি, আমি একটা গোষ্ঠীকে মিন করে কথা বলেছি। এবার আমি যদি উপদেষ্টা রেজওয়ানার এই দ্বিতীয় বক্তব্যটি একটু বিশ্লেষণ করি, তিনি যে বলেছেন আমি একটি গোষ্ঠীকে মিন করে কথা বলেছি, সেই গোষ্ঠীটি তাহলে কারা? আমরা তো 5 অগস্টের পরে দেখেছিলাম তৌহিদি জনতার নামে, ঈমান আকিদা রক্ষা কমিটির নামে বা বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে আইন আদালতের তোয়াক্কা না করে আইন আদালত নিজের হাতে তুলে নিয়ে যেভাবে সারা দেশে মব সন্ত্রাস চালানো হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এরা কারা ছিল? এরা তো সেই মৌলবাদী গোষ্ঠীই ছিল, এরা তো সেই উগ্রবাদী গোষ্ঠীই ছিল, এরা নারীদের অধিকারে বিশ্বাসী ছিল না। এদেরকে আমরা দেখেছি কবর থেকে লাশ পিটিয়ে তুলতে, লাশকে আগুন ধরিয়ে দেওয়ার মতো বীভৎস কর্মকাণ্ড তাদেরকে করতে দেখেছি। জলজান্ত মানুষ দীপু দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করতে আমরা দেখেছি। হাজার হাজার মাজার ভাঙচুর করতে, মাজারে লুটপাট করতে তাদেরকে দেখেছি। এরপরে বিভিন্ন নায়িকা বা সঙ্গীত শিল্পী গানের অনুষ্ঠান বন্ধ করে দিতে সেখানে প্রকাশ্যে এসে মারামারি পিটাপিটি করতে তাদেরকে দেখেছি। তো তাহলে রেজওয়ানা হাসানের এই বক্তব্যটা যদি তিনি ওই 5ই অগস্টের পর থেকে যেই মব সন্ত্রাস ছিল তাদেরকে মিন করে থাকে, তাহলে আমি তো দেখি যে ঠিকই বলেছে। তাহলে আমার প্রশ্ন হলো, জামাত এই ক্ষেত্রে মানে এই কথা নিজেদের গায়ে মাখালো কেন? এটা কি জামাত তাদের বিচক্ষণতার পরিচয় দিল, না জামাত এখানে তাদের দুর্বলতার পরিচয় দিল, কোনটা? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে বিভিন্ন সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবি তোলা হয়, আচ্ছা এর পেছনে মানে এভিডেন্স কি আছে? স্ট্রং এভিডেন্স কি? কোনো এভিডেন্স নেই, শুধু মানুষের মুখের কথা কি এভিডেন্স হিসাবে দাঁড় করানো হচ্ছে। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি জামাতের আমির সাহেবও বলেছেন যে দেশের জনগণ বলছে যে আপনারাই জিতেছিলেন, আপনাদেরকে হারানো হয়েছে, কায়দা করে আপনাদেরকে হারানো হয়েছে। তার মানে এভিডেন্স কি? মানুষের মুখের কথা। তো মানুষের মুখে তো এমন অভিযোগও রয়েছে যে স্বয়ং জামাতের আমির সাহেবকেই জিতানো হয়েছে মামুনুল হকের আসনের সাথে কম্প্রোমাইজ করে। এনসিপির প্রধান নাহিদ ইসলামকে জিতানো হয়েছে ঢাকা 8-এর মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের সাথে কম্প্রোমাইজ করে। তাহলে সেই অভিযোগগুলোও তো নিতে হবে, কারণ এভিডেন্স হিসাবে তো শুধু মানুষের মুখের অভিযোগ ছাড়া আর কিছু নেই। তাহলে তো প্রশ্ন আসে যে ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে সেই সুবিধা কারা নিয়েছে? বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে,
তো সন্দেহের তীর স্বভাবতই তাদের দিকে যাবে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যেহেতু সরকার গঠন করেছে, ওকে ঠিক আছে মানলাম। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যদি এই মানুষের মৌখিক অভিযোগের উপরে বেস করে আমরা আলোচনা করি, তাহলে এই অভিযোগ থেকে জামাতে ইসলাম বা এনসিপিও তো রেহাই পায় না। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সুবিধা তো কম বেশি মনে হয় সবাই নিয়েছে। বিভিন্ন সময়ে যখন আলোচনা উঠেছে তখন আমিও এই দাবি তুলেছিলাম যে জামাত এনসিপির যদি সৎসাহস থাকে, তাহলে এই জামাতের প্রধান এবং এনসিপির প্রধান এই দুই আসন থেকেই তাহলে নতুন করে ইনভেস্টিগেশন বা ভোট পুনরায় গণনার কার্যক্রমটা শুরু হোক, জামাত এবং এনসিপি সেটা মেনে নেক, আমরা দেখি যে এই দুই আসনে কি হয়েছে, তারপরে না হয় বড় অভিযোগ যে বিএনপির প্রতি আছে সেখানে আমরা আসি। কারণ বিএনপির প্রতি এত বড় অভিযোগ হাত দিলেই পাওয়া যাবে, বোঝা যাচ্ছে যে তাদের যে কোনো আসনে ভোট পুনরায় গণনা করলেই মনে হয় তাদের বিরুদ্ধে যে কারচুপির অভিযোগ সেটা প্রমাণ মিলবে। তাই এটা তো তাহলে আমাদের জন্য ইজি কাজ। তো জামাত আর এনসিপির দুই প্রধানের আসনটা দিয়ে প্রথম শুরু করা হোক। কিন্তু এই ধরনের সৎসাহস কিন্তু জামাত বা এনসিপির পক্ষ থেকে তুলতে দেখা যায়নি। তো কনক্লুশনে এসে দুটো প্রশ্ন রেখে শেষ করতে চাই। একটা হলো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি তোলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয় তাতে তো সব দলই মোটামুটি এই ইঞ্জিনিয়ারিং এর সুবিধা নিয়েছে, কেউ কম আর কেউ বেশি। কারণ সাবেক যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো প্রকাশ্যে বলেই ফেলেছিলেন যে এই ইলেকশন হয়েছে ভাগবাটোয়ারার ইলেকশন, আগে থেকেই সমঝোতার ভিত্তিতে তাদের মধ্যে আসন ভাগবাটোয়ারা করা ছিল, কারা কতটি আসন পেতে যাচ্ছে। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই অভিযোগ থেকে তো কোনো দলই রেহাই পেতে পারে না, মানে যারা এখন ক্ষমতায় আছে আর যারা এখন বিরোধী দলে আছে সবাই তাহলে তলে তলে মানে এই ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারায় লিপ্ত আছে। এবার আসি ২ নম্বর প্রশ্নটা। এই যে জামাতে ইসলাম উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্যকে ইচ্ছা করে গায়ে মাখালো, তো এর দ্বারা কি তারা মেনে নিল যে তারা মৌলবাদী দল, তারা উগ্রবাদী দল এবং তারা নারী বিদ্বেষী দল? তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।